হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? না, আজকে আমাদের এখানে নেটটা একদমই সমস্যা করছে আর কি। জি, আমি একটু সমস্যা করছে আর কি, তো আমি একটু শেয়ার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, শেয়ার করে দিয়ে যে আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু সময় নিব আর কি। 1 মিনিট, যদিও 2-3 মিনিট এমনি লেট করে ফেলেছি, খুব বেশি সময় নিব না। জি, তো সবাই ভালো আছেন না? কথা এবং সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কি না? জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, আমাদের প্রতি সময়ের মতো আজকেও আমরা ক্লাসটা শুরু করব। একটু লেট হয়ে গিয়েছে আর কি, সামান্য। আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, বা আপনাদের সামনে চলে আসি। আচ্ছা, তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি লাইটটা আর একটু বাড়িয়ে দিই সামান্য। সব জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি, ব্যাস। মোটামুটি হয়ে গেছে প্রায়। আপনারাও একটু শেয়ার করে দিবেন, অনুরোধ থাকবে। আর সব কিছু ঠিকঠাক আছে কি না জাস্ট আমাকে একবার একটু ক্লিয়ার করলে মোটামুটিভাবে শুরু করে দিতে পারবো আর কি। মোটামুটি অনেকেই জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি শেয়ার করা হয়ে গিয়েছে। তো বোর্ড আর হচ্ছে আমাকে মানে সব কিছু ঠিকঠাক আছে কি না, ক্লিয়ার কি না, প্রতিদিনের মতো আমার হাতের লেখাটা তো জানাইনি কেমন আসলে। আজকের পরে আমরা দুটো জিনিস নিয়ে আসলে মূলত আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করি। মোটামুটি ক্লিয়ার আমাদের এখন যে বিষয়টা বলতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা দেখে নেওয়ার। গ্রুপে এগুলো লিঙ্ক করে দেওয়া আছে, সেভ মানে আছে, এগুলো আজীবনই থাকবে, যে কোনো সময় দেখে নিতে পারেন। একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। টপিকটার পরিধি অনেক, অনেক কিছু জানার আছে, শেখার আছে। আর এমনিতেই জানা উচিত আমাদের প্রত্যেকেরই। আমরা যদি দেখি চিকিৎসা বিজ্ঞান এই টপিকটার নাম দিয়েছি আসলে, তবে এটা আমাদের সব কিছু ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। কুমিল্লা থেকে জুয়েল রানা, জি ধন্যবাদ। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই যে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যে টপিকগুলো, সেটা আসলে কোথায় কোথায় পাবো আমরা? প্রিলিমিনারির দুইটা অংশে, একটা হচ্ছে জীববিজ্ঞান অংশে, কেমন, আর আরেকটা হচ্ছে আপনার আধুনিক বিজ্ঞান যে অংশটা, আধুনিক বিজ্ঞান। এই দুটো জায়গায় সিলেবাসটা যদি ভালোভাবে দেখি, তাহলে এই দুটো জায়গায় আমরা আসলে এই চিকিৎসা বিজ্ঞানের অন্তর্ভুক্ত যে টপিকগুলো প্রিলির সিলেবাসে, সেখানে পেয়ে যাব। আশা রাখি যে সাধারণত এই জায়গাটা থেকে আমরা মোটামুটি অন এন এভারেজ দুইটা প্রশ্ন, মানে যে বিজ্ঞান থেকে যে 15 মার্কসের প্রশ্ন হয়ে থাকে, এখান থেকে দুইটা প্রশ্ন আসলে পাওয়া যায়। তা এখন কি কি টপিকগুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে রোগ, সংক্রমণ রোগ, স্নায়ু রোগ, হৃৎপিণ্ড হৃদরোগ,
রক্ত সঞ্চালন, রক্তচাপ, রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, রোগ জীবাণুর জীবন ধারণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, মা ও শিশু স্বাস্থ্য, ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিভি, পোলিও। তো এই যে বিষয়গুলো আমাদের এইখানে আসলে লেখা আছে। তো এখন একটা বিষয় আমরা যদি রিটেনের সিলেবাসটা দেখি, তাহলে এইখানে যেগুলো আছে যেমন হচ্ছে অভাবজনিত রোগ, সংক্রমণ মানে রোগের যে সংক্রমণের যে বিষয়টা, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, স্ট্রোক, হার্ট অ্যাটাক, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডেঙ্গু, ডায়রিয়া, মাদকাসক্তি, চোখের সমস্যা, খাদ্যের বিষক্রিয়া, এক্স রে, ইউএসজি, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি আমরা যেটা বলে থাকি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, অ্যান্ডোস্কোপি, অ্যাঞ্জিওগ্রাফি, এইডস, ক্যান্সার, হেপাটাইটিস। এখন আপনাদের কাছে এই জিনিসগুলো আছে। এখন আমি এখানে এই ওভারঅল ধারণাটা থেকে যেটা বলতে পারি, আমরা চাইলে এই জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান টপিকটা যেহেতু প্রিলি এবং রিটেনে কমন, তাহলে এই জায়গাটায় আমরা আসলে কি করতে পারি। রিটেনে যে জায়গাটায় দেখবেন এটা আছে চিকিৎসা বিজ্ঞানের এই অংশটা, সেটা হচ্ছে রোগ ও স্বাস্থ্যসেবা, হেলথ অ্যান্ড ডিজিজেস নামে আসলে আছে, রোগ ও স্বাস্থ্যসেবা। আচ্ছা, এখন যে বিষয়টা তিনটা অংশে কেন ভাগ করতে বললাম, ওভারঅল সিনারিওটা যদি আপনি দেখেন, দেখার পর চিকিৎসা বিজ্ঞানের বেসিক, প্রথমে হচ্ছে বেসিক কিছু ধারণা। বেসিক কিছু ধারণার মধ্যে যেমন রোগ জিনিসটা কি, সংক্রামক জিনিসটা কি, ঠিক আছে, রক্ত জিনিসটা কি, রক্ত সঞ্চালন কিভাবে হচ্ছে, এই যে বেসিক যে জিনিসগুলো, ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন, এই জিনিসগুলো আসলে কি। আবার এইদিকে কিছু বেসিক জিনিস সম্পর্কে যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, ঠিক আছে, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিকের মধ্যে পড়ছে, বেসিক কিছু ধারণা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। এরপরে যে অংশটায় সেটা হচ্ছে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারবো। রোগ, দেখেন রোগের কথা যদি বলি, এখানে যেমন হৃদরোগের কথা আছে, বিভিন্ন ধরনের স্নায়ু রোগের কথা আছে, আছে রক্তচাপ, রক্ত সম্পর্কিত রোগ, তারপরে আছে এইচআইভি, হ্যাঁ, এইডস, টিভি, পোলিও। এখানেও কিন্তু কিছু রোগের নাম আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস, ডেঙ্গু, ডায়রিয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ঠিক আছে, রক্তচাপ এখানেও আছে, চোখের সমস্যা, হ্যাঁ। তাহলে দেখুন, তাহলে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে হবে। এখন রোগটাকে যদি আমরা আমাদের মতো করে শিখি, যেমন হচ্ছে প্রথমে উপর থেকে যদি শুরু করি, যেমন আমাদের মস্তিষ্কর সাথে রিলেটেড যে রোগগুলো আমরা পড়তে পারি, যেমন হচ্ছে আপনার, যদিও এখানে স্ট্রোকের কথা বলা আছে, যদিও এটা রক্ত এবং ধমনির সাথে রিলেটেড জিনিসটা, তারপরও বলছি আর কি, যেমন মেনিনজাইটিস, ঠিক আছে। তো এখন মস্তিষ্ক থেকে শুরু করে আমরা আসতে পারি পরবর্তীতে কোথায়, চোখে আসতে পারি। চোখের সমস্যা তো এখানে আছে রিটেনের মধ্যে। আচ্ছা, এরপর আমরা যদি আস্তে আস্তে একটু নিচে নামি, বুকের বাঁ পাশের একটু দিকে যাই, তাহলে তো যে বিষয়টা পাবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃদরোগের বিষয় তো আছে। আর হৃদরোগ সম্পর্কে পড়তে গেলে অবশ্যই আমাদের রক্ত সম্পর্কে পড়তে হবে। তাহলে দেখা যাচ্ছে রক্তচাপ রিলেটেড জিনিসটা চলে আসবে। আর রক্তের মধ্যে সুগারের যে প্রবলেমটা নিয়ে, সেটা হচ্ছে কি ডায়াবেটিস। তাহলে দেখুন, এই যে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আমরা এখানে ধারণা নিব। তাহলে তিনটা অংশে ভাগ করতে চাচ্ছি, একটা হচ্ছে বেসিক অংশ, একটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে ধারণা, তাদের কারণ, লক্ষণ, প্রতিকার, আরেকটা হচ্ছে রোগ নির্ণয়। হ্যাঁ, এই যে রোগ নির্ণয়ের জন্য কিছু পদ্ধতি বা সিস্টেম, যন্ত্রপাতি, ঠিক আছে। এই রোগ নির্ণয়ের মধ্যে কিছু যন্ত্র সম্পর্কে জানবো, আর জানবো কিছু প্রক্রিয়া সম্পর্কে, পদ্ধতি সম্পর্কে। দেখুন তো সেগুলো আছে কিনা। যেমন যদি আমি এখানে একটু বলি, যেমন এক্স রে, তারপর আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এগুলো তো বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যা নির্ণয় করে থাকি, ঠিক কিনা। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের অংশটাকে বেসিক, বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে ধারণা এবং তাদের নির্ণয়ের পদ্ধতি এবং হচ্ছে কী কী যন্ত্র ব্যবহৃত হয়, এইভাবে ভাগ করে নিয়ে দুটো সিলেবাসকে আমরা কম্বাইন করে পড়তে পারি, কেমন। তাহলে এখন যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার, আমরা এটাকে কিভাবে পড়তে পারি। আজকে মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক অংশ থেকে। এই বেসিক অংশ থেকে আমরা বিভিন্ন ধরনের রোগের কিছু শব্দ সম্পর্কে আমরা ক্লিয়ার হব, কিছু বেসিক ধারণা নিব চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। তাহলে একটু বিষয় খেয়াল করে দেখুন, এই যে এখানে রোগের কথা উল্লেখ আছে,
এখানে অভাবজনিত রোগ সংক্রমণের কথা আছে। আচ্ছা, এখানে হৃদরোগের কথা আছে, তাহলে এখানে হার্ট অ্যাটাক আছে কি না? আছে। এখানে রক্তের আলোচনা আছে, এই যে দেখেন রক্তচাপ, ওইখানেও কিন্তু রক্তচাপ আছে। আচ্ছা, তাহলে যে বিষয়গুলো আমি বলতে যাচ্ছি, যেমন এখানে এইডস আছে, এখানেও কিন্তু এইডস আছে। তাহলে এই যে কম্বাইন করে আমরা যদি একটু পড়ে নিতে পারি, ওভারঅল ধারণাটা ক্লিয়ার হবে। কেন বলছি কম্বাইন করার জন্য? কারণ যেহেতু গতানুগতিক প্রশ্ন হচ্ছে না, রিটেনের যে অংশগুলো পিলির সাথে মিল আছে, ওই অংশগুলো রিটেন থেকে একটু দেখলে কি হয়, এই জায়গাটায় এসে কিছু জায়গায় আমরা কমন পেতে পারি। তো আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে, হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে আগাবো। তো আপনাদের যদি এই জিনিসটা তোলা হয়ে যায়, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, আর তারপরে আমি আলোচনায় যাচ্ছি। আজকে মূলত বেসিক প্রাথমিক আলোচনাটা করব। কেউ একজন জানাবেন যে একটু ওকে লিখে জানাবেন, তাহলেই হবে প্লিজ। একটু মানে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানান, তাহলে আমি করে দিচ্ছি। ওকে লিখে জানান, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। আপনাদেরকে যে কোর্স আউটলাইনটা দিয়েছি, সেইখানে যে টপিকগুলো উল্লেখ করা, ওইগুলো ধরে ধরে যদি পড়তে পারেন, ঠিক আছে, তাহলে মনে করি যে আশা রাখি ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, অনেকেই বলেন যে বিজ্ঞানে ভালো করব কিভাবে। কেউ না কেউ কোথাও না কোথাও পড়ছেন তো অবশ্যই, ঠিক আছে। কেউ কোচিংয়ে পড়ছেন, কেউ কোনো স্যারের বা কোনো মেন্টরের আন্ডারে থেকে পড়ছেন, বা কেউ নিজে পড়ছেন, ঠিক আছে। আমি আমার কাছে পড়তে হবে এরকম জিনিসটাকে উৎসাহিত করছি না, ঠিক আছে। সবাই তো আর আমার কাছে পড়বে না, তবে আমি একটা সিস্টেম যেটা মনে করি সেটা হচ্ছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের বিষয়টা তো ভিন্ন, কারণ তারা অনেক দিন ধরে বিজ্ঞান পড়ছেন। যারা পড়ছেন না বা অনেক দিন ধরে বিজ্ঞান বইটা ধরেননি একটা ভীতির কারণ, তারা যে কাজটা করতে পারেন, ফার্স্ট স্টেপই উচিত আপনার ক্লাস করা। যে কোনো প্রতিষ্ঠানে আপনি থাকছেন বা পড়ছেন, অন্তত ক্লাস করা। আর এই ক্লাসগুলো আপনি যদি কোথাও করতে না পারেন, তাহলে তো ইউটিউব আপনার জন্য আছেই। হ্যাঁ, যদিও ওইখানে অনেক বেশি কিছু পেয়ে যাবেন, বাট তারপরেও এটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। গুগল আছে আপনার জন্য, ঠিক আছে, গুগল করে অনেক তথ্য পাবেন। আচ্ছা, তাহলে ক্লাস করতে হবে। ক্লাস করার পর আপনার উচিত অন্তত যে টপিকটা আপনি পড়লেন, এই টপিকটা কোনো না কোনো মাধ্যমিকের টেক্সট বুকের মধ্যে এটা সম্পর্কে কিছু না কিছু ধারণা পাবেন। সব থাকবে বিষয়টা বলছি না, মানে ওই টপিক রিলেটেড টেক্সট বইয়ের যে অধ্যায়ে আছে, সেই অধ্যায়টার যতটুকু অংশ আছে, ওই অংশটুকু আপনি একবার হলেও ওই জায়গাটা থেকে রিডিং করে নেন। ক্লাস করার পর আপনি বুঝে যাবেন যে আপনাকে কতটুকু পড়তে হবে, কী কী পড়তে হবে। টেক্সট বই থেকে যদি অতটুকু রিডিং করে নেন, অনেকে বলেন যে কোন বই পড়ব, বাজারের যে কোনো বই প্রায় 80%ই মিল। এখন আপনারা বলেন কোন বইটা ভালো, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। হ্যাঁ, কারো কাছে ওরাকলের বই ভালো লাগবে, কারো কাছে কনফিডেন্সের বই ভালো লাগবে, কারো কাছে MP3 অনেকের কাছে ভালো লাগে না, আবার কারো কারো কাছে ভালো লাগে, ঠিক আছে। সায়েন্সে ওর কারো কারো কাছে ভালো লাগবে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রায় 80% মিল, শুধু ভিন্ন হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা ভিন্ন। এই কারণে কারো কাছে কোনোটা ভালো লাগছে, কারো কাছে খারাপ লাগছে, কিন্তু একটা বইয়ের A to Z শেষ করা উচিত, যে বইটাই পড়েন না কেন। এই যে আপনি টেক্সট বই থেকে কিছু তথ্য নিয়ে নিলেন, কারণ ক্লাস করার সময় তো আপনি খাতায় নোট করবেন, আর টেক্সট বই থেকে কিছু এক্সট্রা তথ্য পেলে এখানে অ্যাড করে নেবেন। এরপর যে বিষয়টা, যে কোনো একটা বই ধরে সেটা MCQ বা রিটেন টাইপ যে যদি প্রশ্ন থাকে আর কি, তো সেটা আপনি ওইগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর আপনি নিজে নিজে যখন প্র্যাকটিস করছেন, যদি আপনি দেখেন আপনার এভারেজে আপনি 60 থেকে 70% প্রশ্ন নিজে নিজে ব্যাখ্যা করে অ্যান্সার করতে পারছেন, তাহলে বুঝে নেবেন যে এই টপিকটা মোটামুটি হলেও আপনার ক্লিয়ার। আর এই টপিকে আরও ভালো করতে হলে কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। আর এই ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনাকে কী করতে হবে, ক্লাসটা যদি ভালোভাবে ক্লিয়ার না হয়, ক্লাসটা আবার দেখুন যদি সুযোগ থাকে। আর যদি না হয়, কিছু ছোট ছোট টপিকে থাকলে আপনার মেন্টরকে জিজ্ঞাসা করুন, অথবা কাছাকাছি আপনার কোনো ফ্রেন্ড থাকলে সায়েন্সের, তার থেকে একটু ক্লিয়ার হয়ে নিন। এইভাবে আপনি নিজের একটা নোট খাতা তৈরি করুন, আর এই জায়গাটা থেকে প্র্যাকটিস করুন। টেক্সট বইটাও পড়া হলো, নোট খাতাও তৈরি হয়ে গেলো, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য যে প্র্যাকটিস হয়ে গেল। আর আমাদের তো ফ্রি এক্সামগুলো সামনে আসবে, ওই এক্সামগুলো যদি রেগুলারলি অ্যাটেন্ড করেন, আমি আশা রাখি যে আসলেই, এবং সলভ ক্লাস থাকবে আমাদের, আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো অনেক কথা বলে ফেলেছি, তো এই জায়গায় বেশি সময় নষ্ট করব না, না হয়
কেউ কেউ আবার ধান্দাবাজ বলে করতে পারেন। আমি আসলে ওইরকম কিছু বলছি না, জাস্ট আমি আমার নিজেরটা বললাম। আমার অপিনিয়ন যে ভালো লাগবে বিষয়টা এমন না, ঠিক আছে? আমি একজন মেন্টর হিসেবে আপনাদেরকে বললাম যে আসলে কি করা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসুন আমরা আমাদের পড়াটা শুরু করব। আমরা এখানে বেসিক জিনিস সম্পর্কে জানব। আমাদের প্রথম টপিকটাই হচ্ছে বেসিক নিয়ে, বেসিক অংশ, 1 নম্বর টপিক। এই 1 নম্বর টপিকের বেসিক অংশে আমরা জানব কিছু এর জনক বা আবিষ্কারক সম্পর্কে, জানব কিছু শব্দের ব্যাখ্যা, জানব ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি। আমারই স্বাস্থ্যের ঠিক নাই, আমি আবার কোন বিধি পড়াবো আল্লাহ জানে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা এখানে একটু দেখব ছোট ছোট করে। তো আমি সবার প্রথমেই দুটো প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, বলবেন চিকিৎসা বিজ্ঞানের জনককে? চিকিৎসা বিজ্ঞানের জনক, প্রশ্নটা লিখে রাখলাম। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কোন বিজ্ঞানী, কোন মুসলিম বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, দুইটা প্রশ্নের উত্তর আমরা মোটামুটি সবাই জানি। তা আমি এইখানে এই দুটো প্রশ্ন আপনাদেরকে করে রাখলাম, আমি পড়ানোর মাঝে আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিব, ঠিক আছে? পড়ানোর মাঝে আমি উত্তরগুলো দিয়ে দিব। তো প্রশ্ন দুইটা একটু লিখে রাখুন, হ্যাঁ? একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনক, আর একটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে কোন মুসলিম বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি। মুছে দিচ্ছে। দেখা গেল আমাদের সিলেবাসের প্রথমেই যে শব্দটা আসলে জড়িত, আচ্ছা দেখুন, সর্বপ্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রোগ, ঠিক না? আমরা দুইটা শব্দ নিয়ে আসলাম, একটা হচ্ছে রোগ আর একটা হচ্ছে সুস্থতা। এই দুটো জিনিস কি আসলে? খুব সিম্পল জিনিস, ঠিক আছে? আমরা সব বিষয়টা হচ্ছে আমরা যা জানি তা ভাষায় প্রকাশ করার চেষ্টা করব, তাহলেই আমরা রিটেনে পারবো। আমরা যা জানি সেটা যদি ভাষায় প্রকাশ করতে পারি, লিখতে পারি, তাহলেই আমরা রিটেনে ভালো করবো ইনশাল্লাহ। তাহলে একটা বিষয়, সেটা হচ্ছে খুব সিম্পল একটা ওয়ার্ড। ছোট ক্লাসের বইটা যদি রিডিং পড়েন তাহলে দেখবেন, এই যে যেমন ধরেন আমি তো এখন অসুস্থ না, ঠিক আছে? আমি সুস্থ স্বাভাবিক আছি, যদিও আমার শরীরে চর্বির পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, একটু রিস্কি জোন। তারপরেও বলছি যে বিষয়টা আমি এখন সুস্থ স্বাভাবিক আছি। এই যে একটা শব্দ আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে স্বাভাবিক। একটু খেয়াল করবেন, আমরা কি এই কথাটা বলতে পারি এই স্বাভাবিক অবস্থাটা আসলে কার? দেহের। আচ্ছা, তাহলে আমরা কি এইভাবে বলতে পারি যে দেহের স্বাভাবিক অবস্থাকে কি বলে? দেহের স্বাভাবিক অবস্থাকে বলে সুস্থতা। তাহলে ঠিক তার বিপরীত, সেটা হচ্ছে দেহের অস্বাভাবিকতা বা অস্বাভাবিক অবস্থাকে আমরা কি বলতে পারি? রোগ। তাহলে দেখুন, খুব সিম্পল, ওয়ালাইকুম আসসালাম, খুব সিম্পল ওয়ার্ড ব্যবহার করে আমরা এই দুটো শব্দের সংজ্ঞা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে দেহের স্বাভাবিক অবস্থাকে বলা হচ্ছে সুস্থতা, আর দেহের অস্বাভাবিক অবস্থাকে আমরা বলছি কি? রোগ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে রোগ, এই রোগের মধ্যে দেখবেন যে কিছু শব্দ আসলে এইরকমভাবে লেখা, সেটা হচ্ছে যেমন সংক্রামক রোগ, সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, অভাবজনিত রোগ।
আচ্ছা, তাহলে সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, অভাবজনিত রোগ। তো এই যে 3 ধরনের জিনিস, মানে 3টা ওয়ার্ড আমরা লিখলাম, 3 ধরনের রোগের কথা লিখলাম, তাহলে এই যে বিষয়টা, এই বিষয় মানে এই সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, অভাবজনিত রোগ, এগুলো কি এক জিনিস না ভিন্ন? জাস্ট এই ব্যাপারে একটু সিদ্ধান্ত দিবেন। হ্যাঁ, একটু ভুতুরে শোনাচ্ছে, এটা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, অভাবজনিত রোগ, এগুলো কি এক না ভিন্ন? যেমন নিচের কোনটি অভাবজনিত রোগ, নিচের কোনটি সংক্রামক রোগ, নিচের কোনটি ছোঁয়াচে রোগ, বা নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়, এরকমভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তা এখন এই যে এগুলোকে সংজ্ঞায়িত করলে আমরা রিটেনে উপকার পাবো, এমসিকিউতে উপকার পাবো। মনে রাখবো একটা বিষয়, একটা একটা করে আসি। মনে রাখতে হবে সংক্রামক রোগ হচ্ছে ওই সকল রোগ যে সকল রোগগুলো অণুজীবের মাধ্যমে সংগঠিত হয়। আবার বলছি, ভিন্ন বিষয়। এই যে কয়েকজন উত্তর দিলেন, খুব অনেক ধন্যবাদ। এই যে সংক্রামক রোগ হচ্ছে যে সকল রোগগুলো অণুজীবের মাধ্যমে সংগঠিত হয়। অণুজীব বলতে খুব কমন যেমন আমরা বুঝাই, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, হ্যাঁ, প্রোটোজোয়া, অ্যামিবা, এই যে ছত্রাক, এই ধরনের যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলছি অণুজীব। আর এগুলোর মাধ্যমে যে রোগ সৃষ্টি হবে তাদেরকে আমরা বলছি সংক্রামক রোগ। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই সংক্রামক রোগগুলোর মধ্যে কিছু রোগ আছে যে রোগগুলো পরস্পরের সংস্পর্শে, একজন আরেকজনের সংস্পর্শে আসলে ছড়িয়ে পড়ে। তাহলে পরস্পরের সংস্পর্শে যখন আসে তখন এটা ছড়িয়ে পড়ে, আর সেই রোগগুলোকে আমরা বলি ছোঁয়াচে রোগ। যেমন হাম, বসন্ত, হ্যাঁ, চোখ ওঠা, হার্পিস, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমাদের কি আছে, রোগ আছে যেগুলো পরস্পরের সংস্পর্শে কী হতে পারে, ছড়িয়ে পড়তে পারে। কিন্তু পৃথিবীর সকল রোগ কি পরস্পরের সংস্পর্শে আসলে ছড়িয়ে পড়ে? যেমন করোনা, এটা তো একটা ভাইরাস গঠিত রোগ, এটা পরস্পরের সংস্পর্শে আমরা জানি ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে ছোঁয়াচে রোগ বলতে পারবো। কিন্তু পৃথিবীর সব রোগ কি আপনার হচ্ছে যে পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়ে? না, কিছু রোগ আছে যারা পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাদেরকে আমরা ছোঁয়াচে রোগ বলবো। তাহলে দেখা যাচ্ছে সংক্রামক রোগগুলোর মধ্যে এমন কিছু রোগ আছে যারা পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাদেরকে আমরা বলছি ছোঁয়াচে। তাহলে আমরা কিন্তু একটা কথা এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে সকল ছোঁয়াচে রোগকে আমরা সংক্রামক বলতে পারবো, কিন্তু সকল সংক্রামক রোগকে ছোঁয়াচে বলতে পারবো না। তাহলে যদি একটু ভালোভাবে খেয়াল করুন, আবার বলছি যে সকল ছোঁয়াচে রোগ সংক্রামক, কিন্তু সকল সংক্রামক রোগ ছোঁয়াচে নয়। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে তাহলে আমরা এখানে দুটো বিষয় ক্লিয়ার হলাম। অণুজীবের মাধ্যমে যে রোগগুলো সংগঠিত হবে তাদেরকে আমরা বলবো সংক্রামক, এদের মধ্যে যেগুলো পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়বে তাদেরকে বলবো ছোঁয়াচে। কিন্তু অভাবজনিত রোগ, নামের সাথেই তো একটা শব্দ জড়িত, সেটা হচ্ছে অভাব। তার মানে একটা বিষয়, এই যে সুস্থতার কথা বললাম, এই সুস্থ রাখার জন্য, আমাদের দেহটাকে সুস্থ রাখার জন্য বিভিন্ন উপাদান বডিতে থাকে, ঠিক কি না? বিভিন্ন উপাদান থাকে, বিভিন্ন উপাদান থাকে। যেমন এগুলো বিভিন্ন ধরনের খাদ্য উপাদান হতে পারে, হ্যাঁ, খাদ্য উপাদান হতে পারে, হরমোন, হ্যাঁ, হরমোন রিলেটেড। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উপাদান বা খাদ্য উপাদান বা হরমোন, এগুলোর অভাবে যে রোগগুলো হবে, কারণ এগুলো ব্যালেন্স থাকলে, মানে নির্দিষ্ট পরিমাণে থাকলে আমাদের দেহটা স্বাভাবিক থাকে, আমরা সুস্থ স্বাভাবিক থাকি। আর এদের অভাব যখন হয় তখন যে রোগগুলো সৃষ্টি হয়, তখন তাদেরকে আমরা বলছি অভাবজনিত রোগ। যেমন রাতকানা, আমরা জানি এটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, ঠিক না? যেমন ডায়াবেটিস, ডায়াবেটিসটা হয়ে থাকে, আমরা বলে থাকি যে ইনসুলিন উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেল। ইনসুলিন তো এক ধরনের হরমোন। তাহলে দেখুন একটা বিষয়, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি
অভাবজনিত রোগ অণুজীবের মাধ্যমে সৃষ্টি হয় না। এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু উপাদান যেগুলো আমাদের বডিকে স্বাভাবিক রাখে, সেগুলোর অভাব হলে যে রোগগুলো হবে সেগুলোকে আমরা বলবো অভাবজনিত রোগ। আর যদি অণুজীবের মাধ্যমে সংগঠিত হয় তাহলে সংক্রামক ছোঁয়াচে রোগ হতে পারে। তবে সংক্রামক রোগের সাথে ছোঁয়াচে রোগের একটা পার্থক্য করছে এভাবে যে এগুলোর মধ্যে, সংক্রামক রোগগুলোর মধ্যে কিছু রোগ আছে যেগুলো পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়বে, তাদেরকে আলাদাভাবে বলতে পারবো ছোঁয়াচে। আর সকল ছোঁয়াচে রোগ কার অন্তর্ভুক্ত? সংক্রামকের, কিন্তু সকল সংক্রামক রোগ ছোঁয়াচে নয়। যেমন টাইফয়েড, টাইফয়েড কি ছোঁয়াচে? জন্ডিস ছোঁয়াচে? আচ্ছা, তাহলে এখন এই যে বিষয়গুলো আমরা কয়েকটা শব্দ ক্লিয়ার করলাম, একবার রিভিউ করছি। রোগ, দেহের স্বাভাবিক অবস্থাকে বলা হচ্ছে রোগ, অস্বাভাবিক অবস্থাকে বলা হচ্ছে রোগ। আর সুস্থতা, দেহের স্বাভাবিক অবস্থাকে বলছি আমরা সুস্থতা। সংক্রামক রোগ, যে রোগগুলো অণুজীবের মাধ্যমে সংঘটিত হয়। আর সংক্রামক রোগগুলোর মধ্যে যেগুলো পরস্পরের সংস্পর্শে ছড়িয়ে পড়বে তাদেরকে বলবো ছোঁয়াচে। আর দেহকে স্বাভাবিক রাখে যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর অভাবে যে রোগ হয় সেই রোগকে আমরা বলছি অভাবজনিত রোগ। তাহলে এই যে কিছু শব্দ, এই শব্দগুলো আমাদের কাছে একটু ক্লিয়ার হলো কিনা প্লিজ জানাবেন। তারপর আমরা ওই যে দুটো প্রশ্ন করেছিলাম ওই দুটো প্রশ্নের মধ্যে একটু যাব। প্লিজ একটু জানাবেন। এরকম তো এক্সাম্পল অনেক আছে, অনেক আছে, ঠিক আছে। যেমন এইডস, এইডস ছড়াতে পারে কিছু মাধ্যমে, রক্ত, যৌন সঙ্গমের মাধ্যমে। কিন্তু একজন আরেকজনের সাথে বসে থাকলে, খাওয়া দাওয়া করলে, একই পাত্রে খাওয়া দাওয়া করলে এইডস কি হবে? হবে না। তাহলে এটাকে কি ছোঁয়াচে রোগ বলবেন না সংক্রামক রোগ বলবেন? আচ্ছা, তারপর যেমন জন্ডিস, জন্ডিস একজনের হলে কি বাকি জনেরও হবে? পোলিও। তাহলে এরকম অনেক রোগের নাম আছে, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা পাবো। তাহলে এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার হয়, আমি একটু মুছে দিতে চাচ্ছি, ঠিক আছে, একটু মুছে দিতে চাচ্ছি। মুছে দিয়ে এখন ওই যে দুইটা প্রশ্ন করেছিলাম সেই দুইটা প্রশ্ন আর তার সাথে আরও দুইটা প্রশ্ন অ্যাড করবো এখানে। তাহলে একটু খেয়াল করবেন যে বিষয়টা কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, এবং বলবেন কোন অণুজীব দ্বারা সবচেয়ে বেশি রোগ সংঘটিত হয়? সবচেয়ে বেশি রোগ সংঘটিত হয়। তাহলে আবার বলছি, কোন অণুজীব দ্বারা সবচেয়ে বেশি রোগ সংঘটিত হয়? আর কোশ্চেন নাম্বার 4, কোন অণুজীব দ্বারা মহামারী সৃষ্টি হয়? প্লিজ একটু জানাবেন। আচ্ছা, তাহলে আমরা কোন অণুজীব দ্বারা সবচেয়ে বেশি রোগ সংঘটিত হয়, কোন অণুজীব দ্বারা মহামারী সৃষ্টি হয়, তাহলে এইখানে যেমন উত্তর করছেন ভাইরাস। আচ্ছা, ভাইরাস সঠিক নয়। ওভারঅল আমরা যদি বলি 100% এর মধ্যে ভাইরাস দ্বারা সৃষ্টি হয় বলা হয়ে থাকে 28%, আর ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয় প্রায় 70%, আর অন্যান্য হচ্ছে 2%, অন্যান্য হচ্ছে 2%। তাহলে সবচেয়ে বেশি, ব্যাকটেরিয়া যেহেতু একটা অণুজীব,
এবং সবচেয়ে বেশি রোগ সৃষ্টি হয়ে থাকে কার মাধ্যমে? ব্যাকটেরিয়ার মাধ্যমে। আচ্ছা, আর কোশ্চেন 4 সেটা হচ্ছে কোন অণুজীব দ্বারা মহামারী সৃষ্টি হয়? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা অবশ্যই হবে ভাইরাস। মহামারী সৃষ্টি হয় ভাইরাসের মাধ্যমে। আর আমরা কোশ্চেন 1-এ যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনে যেটা করেছিলাম যে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন হিপোক্রেটিস। এই হিপোক্রেটিসকে বলা হয় একজন গ্রিক চিকিৎসক ছিলেন আসলে মূলত। তো হিপোক্রেটিসকে আসলে মূলত বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। আর একটু দুঃখিত আসলে, হ্যাঁ, আমার মেয়েটা একটু ডিস্টার্ব করছে, একটু কান্নাকাটি করছে, তো কেউ কিছু মনে করবেন না আবার। ও একটু খাবার খাওয়ার সময় একটু জেদ করে অনেক বেশি। হ্যাঁ, প্লিজ, ঘরের মধ্যে পড়াই তো, এখানে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, অবদান কার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সবাই সঠিক উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে যে মুসলিম বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন ইবনে সিনা। হ্যাঁ, ইবনে সিনা। আচ্ছা, তাহলে দেখুন একটা বিষয়, আমরা 4টা প্রশ্ন করেছিলাম। সেই 4টা প্রশ্নের উত্তরের মধ্যে একটা হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের জনককে, হিপোক্রেটিস। চিকিৎসা বিজ্ঞানে কোন মুসলিম বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? ইবনে সিনা। আর কোন অণুজীব দ্বারা সবচেয়ে বেশি রোগ সৃষ্টি হয়? সেটা ভাইরাস না, সেটা অবশ্যই ব্যাকটেরিয়া। আর হচ্ছে কোন অণুজীব দ্বারা মহামারী সৃষ্টি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে উত্তর করব কি? ভাইরাস। তাহলে 4টা প্রশ্ন আপনাদের মোটামুটি ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ একটু বোঝার জন্য। আসলে একটু অনেক সময় হয়ে যায় আসলে, কি করব, বাচ্চা মানুষ। এই অক্টোবরে 3 বছর হবে আর কি, অক্টোবরে 18-তে। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, এই 4টা প্রশ্ন যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু জানাবেন, একবার ওকে লিখে জানাবেন, আমি মুছে দিচ্ছি। এখন এরপরে রোগ তো অনেকভাবে সৃষ্টি হতে পারে। আপনাদেরকে যদি বলি যে রোগ সৃষ্টির প্রধান ধাপ কতটি? রোগ সৃষ্টির প্রধান ধাপ কতটি? অনেকভাবে রোগ সৃষ্টি হতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে প্রধান ধাপ কতটি আর কি। ঠিক আছে, বলেন তো দেখি এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে? রোগ সৃষ্টির প্রধান ধাপ কতটি? এটার মাধ্যমে আমরা একটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবো রিটেনের বেলায়। সেটা হচ্ছে রোগ সৃষ্টির প্রধান ধাপগুলো সম্পর্কে লিখুন। ঠিক আছে, রোগ সৃষ্টির প্রধান ধাপ আসলে কতটি? দেখুন, রোগ অনেকভাবে সৃষ্টি হতে পারে, বাট যদি বলে যে প্রধান ধাপ কতটি, তাহলে অ্যান্সার কি হবে সেটার ব্যাপারে আমি একটু বলি। রোগ যারা সৃষ্টি করবে আগে তো তাদেরকে দরকার। রোগ যারা সৃষ্টি করে, ঠিক আছে, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টিজেন, বা আমরা বলতে পারি প্যাথোজেন। তাহলে অ্যান্টিজেন বা প্যাথোজেন, যাদেরকে এক কথায় আমরা বলতে পারি জীবাণু, যারা কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। যে কোনো কিছুই হতে পারে যারা রোগ সৃষ্টি করে। আচ্ছা, এখন এই যে জীবাণুগুলো, এই জীবাণুগুলোর চারিদিকে তো ছড়িয়ে পড়তে হবে। চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য এই জীবাণুগুলো যাদেরকে ব্যবহার করে তাদেরকে আমরা, ঠিক আছে, বায়োলজি বা মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা বলে থাকি ভেক্টর। ভেক্টর মানে বলতে পারি বাহক। বাহক হতে পারে, যেমন হতে পারে বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, পানির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, মশা,
মাছির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, নানাভাবে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, এটা পড়ে গিয়েছে। তো এই যে বিভিন্ন ওয়েতে আপনার কি হতে পারে, এই জীবাণুগুলো ছড়িয়ে পড়তে পারে, তো তাদেরকে আমরা বলছি ভেক্টর। আচ্ছা, ছড়িয়ে পড়ার পর তারা যে রোগ সৃষ্টি করবে সেটা হচ্ছে কি বিভিন্ন প্রাণী দেহের মধ্যে, যাদের মধ্যে সে বসবাস করবে, বসবাস করে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে সে দেহটাকে অস্বাভাবিক করে দিবে। তার মানে হচ্ছে তাদেরকে আমরা বলছি হোস্ট, যাদের মধ্যে সে বসবাস করবে ছড়িয়ে পড়ার পর, যাদের মধ্যে মূলত রোগ সৃষ্টি করবে। তাহলে এই হোস্ট হতে পারে নানা ধরনের প্রাণী দেহ, ঠিক কিনা? সোজা কথা, এক কথায় আমরা জীব দেহ বললাম। আচ্ছা, এখন এটা আমরা হোস্টের বলতে পারি পোষক দেহ, পোষক দেহ। আর তার যে টার্গেট সেটা হচ্ছে কি সৃষ্টি করা, রোগ সৃষ্টি করা, ডিজিজ সৃষ্টি করা। তাহলে দেখুন, এটাকে আমরা বলতে পারি ইনপুট, আর তার আউটপুট হিসেবে আমরা কি পাবো, অস্বাভাবিক অবস্থা পাবো, রোগ পাবো। স্টেপ 1, এই স্টেপ 1-এ যার অবস্থান সেটা হচ্ছে অ্যান্টিজেন বা প্যাথোজেনের। স্টেপ 2, এই স্টেপ 2-তে যার অবস্থান সেটা হচ্ছে ভেক্টর। স্টেপ 3, এইখানে যার অবস্থান সে হচ্ছে হোস্ট। আর স্টেপ 4, এখানে যার অবস্থান সেটা হচ্ছে তার টার্গেট, আলটিমেটলি কি সৃষ্টি করা, রোগ সৃষ্টি করা। তাহলে আমরা যদি বলি যে রোগ সৃষ্টির প্রধান ধাপ কতটি, তাহলে অবশ্যই আমরা এখানে অ্যান্সার করব 4টি। প্রথম ধাপে কার অবস্থান, জীবাণুর অবস্থান। দ্বিতীয় ধাপে অবস্থান হচ্ছে যাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে, ভেক্টর। তৃতীয় ধাপে যাদের অবস্থান সেটা হচ্ছে হোস্ট, যাদের মধ্যে রোগ সৃষ্টি করবে। চতুর্থ ধাপ, তার আউটপুট, সেটা হচ্ছে রোগ সৃষ্টি করা। তাহলে রোগ সৃষ্টির যে প্রধান যে ধাপ, আমরা তাহলে অ্যান্সার করব কয়টা, 4টা। এখানে কিছু শব্দ কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। অ্যান্টিজেন বা প্যাথোজেন, এরপরই যখন আমাদের আলোচনায় অ্যান্টিজেন বা প্যাথোজেন শব্দগুলো আসবে, তাহলে আমরা বুঝে নিব জীবাণু যারা রোগ সৃষ্টি করে। ভেক্টর শব্দটা যতবারই বলবো বুঝে নেবেন এদের মাধ্যমে জীবাণুগুলো কি হয়, ছড়িয়ে পড়ে। কারণ আমাদের একটা টপিক আছে, নাম হচ্ছে রোগ জীবাণুর জীবন ধারণ। ঠিক আছে, তারপর হচ্ছে হোস্ট, বুঝে নেবেন এই হোস্ট হচ্ছে তারা যাদের মধ্যে এই জীবাণুগুলো বসবাস করবে এবং আলটিমেটলি তাদের মধ্যে কি সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করবে। তাহলে প্লিজ একটু জানাবেন যে রোগ সৃষ্টির যে ধাপের যে বিষয়টা, প্রধান ধাপের বিষয়টা, সেটা আমরা একটু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি একটু দেখে নিচ্ছি, প্লিজ একটু জানাবেন। অনেকের কাছে আলো কম মনে হতে পারে, কিন্তু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলে হবে, কারণ আমি 2টা লাইট লাগিয়ে রাখছি আসলে আজকে। ঠিক আছে, ক্লিয়ার কিনা একবার একটু ওকে জানান, আমি মুছে দিব তাহলে। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। ঠিক আছে, তা আমরা দেখুন কিছু শব্দ সম্পর্কে জানলাম, রোগ সম্পর্কে জানলাম, রোগ রিলেটেড কয়েকটা শব্দ ক্লিয়ার করলাম। আর হচ্ছে এইখানে আমরা রোগ সৃষ্টির ধাপ সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। ক্লিয়ার? জি, ধন্যবাদ। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা বলছি যে অ্যান্টিজেন বা প্যাথোজেনের কথা, অ্যান্টিজেন বা প্যাথোজেন, এটা দিয়েই একটা এবার কিন্তু 44 একটা প্রশ্ন হয়ে গেছে, কারণ আমরা এখন যার ব্যাপারে আলোচনা করব আর কি, ঠিক আছে, একটু পরই। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। এবার 44 একটা প্রশ্ন করেছিল না 44তম বিসিএসে, সেটা হচ্ছে অ্যান্টিবডি কি জাতীয় পদার্থ। আপনারা যদি দেখেন যে মানে হচ্ছে ম্যাক্সিমাম যারা আমার অফলাইনে ক্লাস করেছেন তাদের কাছে খাতাটা যদি দেখেন একদম হুবহু এখানে কিন্তু এটা ছিল। যেমন গত ক্লাসে যে খাদ্য পুষ্টি করালাম, এই খাদ্য পুষ্টির লেকচারটা যদি কারো খাতায় দেখেন তাহলে দেখবেন ভিটামিন B9, ফলিক অ্যাসিড, এটাও কিন্তু ওই লেকচার থেকেই মানে কমন আর কি। তো যাই হোক, বিজ্ঞানের প্রশ্নগুলো গতানুগতিক হচ্ছে না, সেখানে কিছু প্রশ্ন কমন পাওয়াটা আসলে সত্যি মানে এই 2 ঘন্টার একটা কোচিংয়ের 2 ঘন্টার একটা ক্লাসে 1.5 ঘন্টার একটা ক্লাসে মানে কমন পাওয়াটা এটা আসলেই একটা ইসের বিষয়। তো এখন একটা বিষয় খেয়াল করুন, আমি অ্যান্টিজেন বা প্যাথোজেনের বিষয়টা আমরা জানলাম, সেটা হচ্ছে জীবাণু রোগ সৃষ্টি করে। এখন এই জীবাণুগুলো যদি কোনোভাবে আমাদের যে পোষক দেহ বা দেহের মধ্যে প্রবেশ করে ফেলে,
প্রবেশ করলে সর্বপ্রথম বাধাটা সৃষ্টি করে থাকে আমাদের ত্বক, ঠিক না? প্রথম বাধাটা যে সৃষ্টি করে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা বলতে পারি আমাদের ত্বক। আচ্ছা, যাই হোক, এরপরে ধরেন ত্বককে অতিক্রম করে সে যখন ভিতরে প্রবেশ করে নেয়, কারণ এই অ্যান্টিজেন আমাদের বডির জন্য তো ভালো না, আর এদের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে কি অ্যান্টিবডি। মূলত অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। অ্যান্টিবডি কী জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ, যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করে, দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিবডিটা আমরা একটা সংজ্ঞা দাঁড় করালাম, তো অ্যান্টিবডি যদি আমি বলি সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 6 আজকের। অ্যান্টিবডি কে উৎপন্ন করে? অ্যান্টিবডি কে উৎপন্ন করে বলেন? মানবদেহের মধ্যে কোনটি আসলে অ্যান্টিবডি তৈরি করে থাকে বা উৎপন্ন করে থাকে? অ্যান্টিবডি কে উৎপন্ন করে মানবদেহের মধ্যে? বলেন তো দেখি, মানবদেহের মধ্যে কে অ্যান্টিবডি উৎপন্ন করে? আমরা যদি এই জায়গাটায় বলতে চাই তাহলে আমাদের ম্যাক্সিমাম যে উত্তরটা আসবে, কারণ এই পর্যন্ত যতবারই যে জায়গায় প্রশ্ন এসেছে সেখানে অপশনে যেটা ছিল, যেটা আমরা জানি, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা, অ্যান্টিবডি প্রোটিন জাতীয় পদার্থ, বাট অ্যান্টিবডি উৎপন্ন করতেছে কে উৎপন্ন করতেছে মানবদেহে? সেটা হচ্ছে আমরা যদি বলি তাহলে খুব কমন যেটা উত্তরটা সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দানাদার, অদানাদার, বাট ওইটাতে আজকে যাব না, কারণ রক্ত নিয়ে যখন আলোচনা করব তখন ওইটা বলবো। বাট আপাতত এই জিনিসটা বলছি যে শ্বেত রক্তকণিকার অদানাদার ধরনের মধ্যে একটা পাবো যার নাম হচ্ছে লিম্ফোসাইট। আর এই লিম্ফোসাইটের মধ্যে একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। মূলত আমাদের দেহের মধ্যে যখনই কোনো একটা জীবাণু প্রবেশ করে ফেলে যেটা আমাদের বডির জন্য উপকারী না, এটা বুঝে সর্বপ্রথম এই টি লিম্ফোসাইট কি করে? এক ধরনের সতর্ক বাণী তৈরি করে। সতর্ক বাণী পুরো বডিতে সে ছড়িয়ে দিতে পারে এবং সেই সংকেতটা পেয়ে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে মূলত অ্যান্টিবডি তৈরি করতেছে কে? বি লিম্ফোসাইট। আর এটা কার অংশ? শ্বেত রক্তকণিকার অংশ। এই কারণে উত্তরটা আমরা অপশনের মধ্যে দেখব যে শ্বেত রক্তকণিকা আছে, তবে শ্বেত রক্তকণিকা যদি না থাকে দেখবেন অবশ্যই থাকবে কি? বি লিম্ফোসাইট। বাট দুইটাই যদি থাকে তাহলে অবশ্যই কোনটা অ্যান্সার করবো? বি লিম্ফোসাইট। বাট এরকম প্রশ্ন করবে না যে দুইটাই আছে, হয় শ্বেত রক্তকণিকা থাকবে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, মানে এরকম থাকতে পারে। আমরা অ্যান্সার করবো বি লিম্ফোসাইট, অথবা থাকতে পারে কি? শ্বেত রক্তকণিকা। মূলত এই শ্বেত রক্তকণিকার বি লিম্ফোসাইটই আপনার মানবদেহের মধ্যে কি তৈরি করে থাকে? অ্যান্টিবডি তৈরি করে থাকে। তাহলে দেখুন একটা বিষয় আমরা এই জায়গায় তাহলে বলতে পারি যে এই অ্যান্টিজেন বা প্যাথোজেন বা জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে যে প্রতিরক্ষা ব্যবস্থা বা সৈনিক হিসেবে যে কাজ করছে সে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কী জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এটা তো এসেছে পরীক্ষায়।
আর অ্যান্টিবডি কে উৎপন্ন করে মানবদেহে? সে তো রক্তকণিকা, ওভারঅল বলতে পারি বি লিম্ফোসাইট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা, এটা যদি ক্লিয়ার হয় আমি একটু মুছে দিব। ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয় আমি একটু মুছে দিব। এইখানে এবার একটু খেয়াল করব যে বিষয়টা, সেটা হচ্ছে আচ্ছা, এখন দুইটা অবস্থা আমরা দেখতে পারি। এক, অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে লড়াই করে পারল না, জয়ী হলো কে? অ্যান্টিবডি। তাহলে কি রোগ সৃষ্টি হবে? রোগ সৃষ্টি হবে না। আচ্ছা, আরেকটা অবস্থা আমরা দেখতে পারি, যদি কোনোভাবে অ্যান্টিজেন বা প্যাথোজেন আমাদের এই অ্যান্টিবডির সাথে লড়াই করে সে জিতে যায়, জয়ী হয়ে যায়, যদি অ্যান্টিজেন জয়ী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি সৃষ্টি হবে? রোগ সৃষ্টি হবে। তা এখন রোগ সৃষ্টি হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাই, বাট আমাদের সব ওষুধ সম্পর্কে তো জানতে হবে না। হ্যাঁ, আমরা সমস্যা নিরাময়ের জন্য একটা খুব কমন নাম সম্পর্কে আমরা এখন ধারণা নিব, সেটা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে থাকা তো প্রতিরক্ষা ব্যবস্থা বা সৈনিক হিসেবে অ্যান্টিবডি, সে তার সাথে পারল না, এখন তাকে নষ্ট করে দেওয়ার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে থাকি। তাদের মধ্যে একটা প্রতিনিধি হিসেবে যার সম্পর্কে জানবো, যেহেতু সিলেবাসে আছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক জিনিসটা কী বা কীভাবে কাজ করে, ঠিক আছে, কীভাবে সেই জীবাণুকে ধ্বংস করে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। তাহলে অ্যান্টিবায়োটিকটা আসলে রোগ সৃষ্টি হওয়ার আগে আমরা গ্রহণ করছি না, এটা হচ্ছে রোগ সৃষ্টির পরে আমরা গ্রহণ করছি, সাধারণত রোগ সৃষ্টির পর গ্রহণ করছি। আচ্ছা, তাহলে এখন আমাদের যে আলোচনাটা, যে শব্দটা নিয়ে আমরা আসলে আলোচনা করব, সেই শব্দটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এই যে দেখবেন যখনই আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি তখন একটা সময় বেঁধে দেয় না? অনেক সময় বলে যে এটা 3 দিন খাবেন, 5 দিন খাবেন, 7 দিন খাবেন, 14 দিন খাবেন, মানে এক এক সময় এক এক ধরনের সমস্যা অনুযায়ী এক এক ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে এবং সময় বেঁধে দেয়। এই সময় বেঁধে দেওয়ার পেছনে একটা বড় কারণ, এখান থেকে আমরা একটা জিনিস সম্পর্কে জানতে পারবো যে অ্যান্টিবায়োটিক দ্রুত গতিতে কাজ করে না ধীর গতিতে কাজ করে। কিভাবে কাজ করছে? আসলে যখন কোনো একটা অ্যান্টিজেন, মনে করেন আমি দেখানোর জন্য বলছি আর কি, ধরুন এটা হচ্ছে একটা জীবাণু, এটা একটা জীবাণু বা অ্যান্টিজেন বা প্যাথোজেন বলছি। এই যে জীবাণুটা, এই জীবাণুটার মধ্যে যখনই মানে মানবদেহে সে অ্যান্টিবডির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে গেল, এই জীবাণুটা তো সাকসেসফুল। সাধারণত এর মধ্যে লিকুইডের যে পরিমাণ, তরলের যে পরিমাণ যদি আমরা দেখি, ঠিক আছে, শতকরা 2 থেকে 3% তরল থাকবে। অ্যান্টিবায়োটিক যখন আমরা গ্রহণ করব, এই অ্যান্টিবায়োটিক একটু দুষ্ট, ঠিক আছে, না আমি কিন্তু এমনি বলার জন্য বলছি, মানে ওইভাবে যে মানে বিষয়গুলো এরকম না, জাস্ট একটু বলার জন্য, বোঝার জন্য সহজে। সেটা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক প্রথমে কি করে, যখন আমরা গ্রহণ করি, সে এই যে জীবাণুটার বাইরের যে আবরণ কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, এটা মাথায় রাখতে হবে। যে কোনো জীবাণুর আবরণ বা যে কোনো কোষের আবরণ প্রোটিন ছাড়া কখনোই তৈরি হবে না। এই যে আবরণটা বা পর্দাটা, এই পর্দাটা প্রথমে থাকে অভেদ্য পর্দা হিসেবে। কি পর্দা? অভেদ্য পর্দা। অভেদ্য পর্দা মানে কি? বাইরের কোনো কিছু এর ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রাথমিক অবস্থায় জীবাণুর যে বাইরের যে আবরণটা, সেটা অভেদ্য থাকে, বাইরের কোনো কিছু ভিতরে প্রবেশ করবে না। কিন্তু যখনই আমরা প্রোটিনটা মানে অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করলাম, তখনই সে কী করে, এই যে অভেদ্য যে পর্দাটা, সেই অভেদ্য পর্দাটাকে সে বিগলিত করে। আসলে বিগলিত কথাটা না বলে এখানে যদি বলি জাস্ট এক কথায়, সেটা হচ্ছে এই অভেদ্য পর্দাকে সে অর্ধ ভেদ্য পর্দায় রূপান্তর করে। অর্ধভেদ্য পর্দায় যেই ঘটনাটা ঘটে, বাইরের যে দ্রাবক
আমরা জানি যে অভিশ্রবণ পড়ার সময় যেটা পড়েছি, এই যে বাইরের জিনিসগুলো ভিতরের মধ্যে কি করতে পারে, প্রবেশ করতে পারে লিকুইডটা। তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর সে তার আবরণের উপর আস্তে আস্তে কাজ করা শুরু করে, অভেদ্য পর্দাকে অর্ধভেদ্য পর্দায় রূপান্তর করার পর যখনই বাইরে থেকে লিকুইডগুলো ঢুকতে শুরু করবে, আস্তে আস্তে সেটা কি হবে, স্ফীত হতে থাকবে। ছোট ছিল, আস্তে আস্তে স্ফীত হতে থাকবে, স্ফীত হয়ে একটা সময় ব্লাস্ট হয়ে যাবে। অর্থাৎ তার যে বাইরের প্রোটিন আবরণ সেটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রোটিন আবরণ যখন নষ্ট হয়ে যাবে, এই জীবাণুর আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা করতে গিয়ে সে বেশ কিছুটা কিন্তু সময় নেয়, তাহলে এই কারণে অনেক সময় যে আমরা বলে থাকি যে বিষয়টা, এটা আসলে দ্রুত গতিতে কাজ করে না, এটা ধীর গতিতে কাজ করে। এই কারণে অনেক সময় ডাক্তাররা সমস্যার ধরন অনুযায়ী 3 দিন, 5 দিন, 7 দিন বা 14 দিন একটা কোর্স বেঁধে দেন। কিন্তু দেখুন, আমরা অনেক সময় যেমন সাধারণত সমস্যাটা হলে অ্যান্টিবায়োটিকটা যখন গ্রহণ করি, এই গ্রহণ করলে তখন দেখা যায় যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম দিন খেলাম, পরের দিন মানে আজকে খেলাম, কালকে একটু ভালো লাগা শুরু হলো। ধরেন 5 দিনে একটা কোর্স করব, এর পরের দিন আবার খাচ্ছি নিয়মিত, ভালো লাগতেছে, হঠাৎ করে কিন্তু আমরা খাওয়াটা বন্ধ করে দিই। তাহলে এই যে কোর্সের একটা সময় বেঁধে দিল, আর সেখানে আমরা কি করলাম, এই সমস্যাটাকে সমাধান করার জন্য, জীবাণুটাকে ধ্বংস করার জন্য আমরা 2-3 দিন খাওয়ার পর আমরা এরপর আর খাচ্ছি না, বদ অভ্যাসের কারণে, কুঅভ্যাসের কারণে। কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। এটা করে আমরা আসলে একে আরও পাওয়ারফুল হওয়ার সুযোগ দিয়ে দিচ্ছি। তখন যদি সে এই অ্যান্টিজেন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে ওই ধরনের যে ওষুধটা সেটা বা ওই পাওয়ারের ওষুধটা যদি আমরা খাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তাহলে এটার জন্য কিন্তু আমরা দায়ী। কথাটা বোঝাই গেল? তবে যে বিষয়টা সাধারণত অনেক সময় নর্মাল জ্বর হলেই আমরা কি করি, যে ফার্মেসি থেকে গেলেই সেখানে স্বাভাবিকভাবে সব সময় অ্যান্টিবায়োটিক ধরায় দেয়। আসলে স্বাভাবিক যে জ্বর, সিজনাল যে জ্বরটা, এটা আমাদের প্রতি বছর 1 বার বা 2 বার এমনিই হতে পারে। আর এদের সাধারণ জ্বরের যে হায়াতটা, যে ভাইরাসটার কারণে মূলত হয়ে থাকে, সর্বোচ্চ এটা 7 দিন থাকে আমাদের ইমিউন সিস্টেম অনুযায়ী, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী। তবে এখানে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম 3 দিন হচ্ছে তার মানে সে বডিতে ঢুকবে, আপনার ইমিউন সিস্টেমকে সে ভেঙে চুরমার করে দিতে চাইবে। প্রথম 3 দিন সে খুব তাণ্ডব চালাবে, আপনার শরীর অসম্ভব রকমের দুর্বল হয়ে যেতে পারে। আস্তে আস্তে যখন এর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কিন্তু খাচ্ছি না, আমি স্বাভাবিক নিয়মটা বলছি, অ্যান্টিবডিগুলো যখন কাজ করা শুরু করতে থাকলো, এর বিরুদ্ধে লড়াই করার জন্য সৈনিক তৈরি করতে থাকলো, আস্তে আস্তে 4র্থ দিনে গিয়ে দেখবেন যে একটু ভালো লাগা শুরু হবে, 5ম দিনে গিয়ে আরেকটু ভালো লাগা শুরু হবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে উঠবেন। এটা স্বাভাবিক নিয়মে এটা সেরে যেতে পারে। জ্বর ভাইরাস গঠিত, ঠিক কিনা? কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জ্বর হলেও দেখা যায় অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের উপর কাজ করে না, সে মূলত কাজ করে কার উপর? ব্যাকটেরিয়ার উপর কাজ করে। তাহলে ভাইরাস গঠিত কোনো কিছুর উপর আমরা কি অ্যান্টিবায়োটিক এখানে প্রয়োগ করলে আমাদের লাভ হবে? আমাদের ইমিউন সিস্টেম অনুযায়ী এটা হয়ে থাকে আসলে। তাহলে যে বিষয়টা এখান থেকে, হ্যাঁ, এই যে মানে যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে যে ধারণাটা নিলাম আসলে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে। এটা কিন্তু লিখিতর প্রশ্ন, দেখুন, এটা কিন্তু লিখিতর প্রশ্ন। আর লিখিতর অংশ, বাট প্রশ্ন করছে কিসে? প্রিলির যে সিলেবাসের কোনো জায়গায় লেখা আছে অ্যান্টিবায়োটিক, ওই যে অ্যান্টিবডির কথাটা। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে অ্যান্টিবডি দেহের মধ্যে কিভাবে কাজ করে, অ্যান্টিবডি জিনিসটা কি, আবার অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, এটা মানব দেহের মধ্যে কিভাবে কাজ করে, কিভাবে সে জীবাণুকে ধ্বংস করে। এটা হচ্ছে লিখিতর প্রশ্ন। বাট এখান থেকে বেশ কিছু জিনিস আমরা কিন্তু জেনে নিতে পারলাম, যে সে কীভাবে আসলে ধ্বংস করছে, কেন এই যে কোর্সের বিষয়টাই করা হয়, ঠিক আছে, কিভাবে একটা জীবাণুকে সে ধ্বংস করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ বা প্রতিষেধক, যেটা আমরা কি করি, রোগ সৃষ্টি হওয়ার পর নির্দিষ্ট মাত্রায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করি। এই যে সবসময় শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে যাবো, বিষয়টা এটা করাটা ঠিক না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন।
নিজের মতো করে খেয়ে ফেললে আসলে বিষয়টা এটা ঠিক হবে না, বরং সবচেয়ে ভালো হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাহলে অ্যান্টিবায়োটিকের বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা আপনার কি করে থাকে, রোগ সৃষ্টি হওয়ার পর আমরা নির্দিষ্ট মাত্রায় ঔষধ হিসেবে গ্রহণ করি, জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে এবং সে জীবাণুকে এইভাবে সে ধ্বংস করে। একবার রিভিউ করছি, জীবাণুর যে বাইরের যে আবরণ, প্রোটিন আবরণটা, সেটা প্রাথমিক অবস্থায় থাকে অভেদ্য পর্দা হিসেবে কাজ করে। আর যখনই আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, সেই অভেদ্য পর্দাকে যখনই সে অর্ধভেদ্য পর্দায় রূপান্তর করে, তখনই বাইরের লিকুইডগুলো ধীরে ধীরে ঢুকতে থাকে এবং আস্তে আস্তে সেই স্ফীত হয়ে প্রোটিন আবরণটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এবং জীবাণু ধ্বংস হয়ে যায়। এটা করতে গিয়ে সে কিছুটা সময় নেয়, এই কারণে এরকম সময় বা কোর্স বেঁধে দেওয়া আর কি। তো আশা রাখি যে এই যে বিষয়টা, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। অ্যান্টিবায়োটিকের বিষয়টা যদি বুঝেন, এখান থেকে কিছু প্রিলি রিলেটেড প্রশ্ন হতে পারে, লিখিতর প্রশ্ন, বাট প্রিলি রিলেটেড কিছু জিনিস প্রশ্ন হতে পারে, সেটার ব্যাপারে একটু বলি। ঠিক আছে, সেটার ব্যাপারে একটু বলি যে বিষয়টা যেমন প্রশ্ন করতে পারে অ্যান্টিবায়োটিকের আবিষ্কারককে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এর আবিষ্কারক। অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক কি বাংলাদেশি কিনা? আলেকজান্ডার, বাংলাদেশে একজন ছিল না আলেকজান্ডার, ওই যে ম্যাডাম ফুলি ছবিটা করছে, ম্যাডাম ফুলি ওই যে সিমলার সাথে, তো সিমলা তো ওই সময় অনেক সুন্দর ছিল আসলে। তো এই যে আলেকজান্ডার বউ ছিল তার নাম নাকি, আর এই অ্যান্টিবায়োটিক যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। স্কটল্যান্ডের আসলে মূলত নাগরিক ছিলেন, স্কটিশ বিজ্ঞানী। এবং এটা উনি আবিষ্কার করেছিলেন 1928 সালে, প্রকাশকাল 1929। আর এটার উপর কিন্তু উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গবেষণা করে, সেটা হচ্ছে 1945 সালে। তাহলে ইফেক্টিভ ক্লাস, অল বেসিস কভার্ড। জি ভাই, ধন্যবাদ ধন্যবাদ। জি ভাই, ক্লিয়ার, খুব সহজেই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই যে অ্যান্টিবায়োটিকের যে নিয়ে আবিষ্কারক, তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, স্কটল্যান্ডের নাগরিক, আবিষ্কার 1928 সালে, প্রকাশ হচ্ছে 1929, নোবেল পান কত? 1945 সালে। উনি মূলত এই অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেছিলেন একটা ছত্রাক থেকে। ছত্রাক, এই ছত্রাকটার বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে পেনিসিলিয়াম নটেটাম। পেনিসিলিয়াম নটেটাম, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। আর এই অ্যান্টিবায়োটিকটা যিনি আবিষ্কার, মানে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছেন, এটার নামই তো এই যে এই অনুসারে হয়েছিল যে পেনিসিলিন নাকি, পেনিসিলিন, বাণিজ্যিক যে নামটা ছিল পেনিসিলিন। তাহলে প্রথম যে অ্যান্টিবায়োটিকটা সেটা আবিষ্কার করেছিলেন, এই যে মানে নাম ছিল পেনিসিলিন, একটা ছত্রাক থেকে, সেই ছত্রাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেনিসিলিয়াম নটেটাম। তো আমরা এখান থেকে বেশ কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নিলাম। তবে বর্তমানে বাণিজ্যিকভাবে যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় যে ছত্রাক থেকে, তার নাম হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। আচ্ছা, তাহলে এই যে দেখুন, আমরা লিখিতর একটা অংশ পড়লাম, সেখান থেকে কিন্তু আবার প্রিলির কিছু বিষয় আমরা তথ্য নিয়ে নিলাম। এইভাবে আমি চাচ্ছি যে আপনারা কানেক্ট করে যদি পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখি ভালো করবেন। আপনাদের কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার কিনা জানাবেন। আরেকটা অংশ দেখাবো, কারণ অ্যান্টিবায়োটিকটা পড়লে ভ্যাকসিনটার সাথে পড়তে হয়। ঠিক আছে, যে এই দুটো বিষয় কি এক কিনা প্লিজ একটু জানাবেন, মানে হচ্ছে এই এতটুকু ক্লিয়ার কিনা যেটা পড়ালাম। ক্লিয়ার হলে আমি একটু মুছে দিচ্ছি।
যে কোনো একজন ওকে লিখলে আমি এটা মুছে দিব। আমার সিস্টেম যে সবসময় ভালো লাগবে বিষয়টা এমন না, মানে হচ্ছে আমি একটা সিস্টেম দেখাচ্ছি, আপনারা আপনাদের ওয়েতে পড়বেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করছি জাস্ট আপনাদের সাথে। নোবেলের আগের সালটা, নোবেলের আগের সালটা হচ্ছে 1929, এটা হচ্ছে প্রকাশকাল, আর 1928 সাল এটা হচ্ছে আবিষ্কার, আর 1945 নোবেল প্রাইজ 29। হ্যাঁ, ঠিক আছে, মুছে দিই। ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিনটা রোগ সৃষ্টি হওয়ার পরে নিচ্ছি নাকি রোগ সৃষ্টি হওয়ার আগে? অ্যান্টিবায়োটিকটা যেমন রোগ সৃষ্টি হওয়ার পরে গ্রহণ করি, ভ্যাকসিনটা আসলে কিভাবে কি পাওয়া যাচ্ছে? যেমন একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা ধরেন মানে আমি বলার জন্য জাস্ট বলছি, কিন্তু ধরেন আমি ধরে নিলাম এটা একটা জীবাণু, যে জীবাণু রোগ সৃষ্টি করতে পারে। আবার বলছি, একটা জীবাণু যে রোগ সৃষ্টি করতে পারে। তো এই জীবাণুটার মধ্যে আমরা আসলে, যেমন একটা মানুষ খারাপ হলে তার সব কিছুই খারাপ হবে বিষয়টা এমন না, কিছু খারাপ তো থাকবে, খারাপের পাল্লাটা বেশি বিধায় তাকে খারাপ বলি, কিন্তু খারাপের পাশাপাশি সামান্য কিছু হলেও ভালো কিছু থাকতে পারে। তো এই যে জীবাণুটা, এই জীবাণুটার মধ্যে, আচ্ছা খারাপ শব্দটা ভালো শোনায় না, অপকারী উপাদান, আর হচ্ছে থাকতে পারে উপকারী উপাদান। অপকারী, উপকারী। অপকারীর পাল্লাটা বেশি, তাই রোগ সৃষ্টি করছে বলছি আর কি। তো এই যে কোনোভাবে সামহাউ কোনো একটা প্রসেসে, কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোনো একটা প্রক্রিয়ায় যদি আমরা এই অপকারী উপাদানকে তার থেকে আলাদা করে নিতে পারি, কারণ এটার কারণেই মূলত কি সৃষ্টি হচ্ছে? রোগ। তাহলে এটাকে যদি আলাদা করে নিতে পারি, রোগ সৃষ্টিকারী উপাদানকে যদি আলাদা করে নিতে পারি, তাহলে তো সে আর রোগ সৃষ্টি করবে না। তাহলে তার মধ্যে অবশিষ্ট থেকে যাবে কি? উপকারী উপাদান। তাহলে আসলে একটা জীবাণুর মধ্যে যে অপকারী উপাদান থাকে, সেটাকে কোনো একটা প্রক্রিয়ায় আমরা আলাদা করে নিতে পারলে, পৃথক করে নিতে পারলে, ওই জীবাণুর মধ্যে অবশিষ্ট যা উপাদান থাকে তার সবটাই কি উপকারী। এবং এই অবস্থায় অপকারী উপাদানকে আলাদা করে, এই অবস্থায় শুধু উপকারী উপাদান সহ তাকে যদি কোনো প্রাণী দেহে, ধরেন মানব দেহের কথাই বলছি, মানব দেহে প্রবেশ করানো হয়, মানব দেহে প্রবেশ করানো হয়, তাহলে উপকারী উপাদান আছে, সে কিন্তু তার জাতের মানুষকে চিনবে। এই যে প্রবেশ করানো হলো, প্রবেশ করানোর পর সে যদি অপকারী উপাদানটা থাকতো রোগ সৃষ্টি করতো, কিন্তু তার মধ্যে নাই বিধায় আছে শুধু কি? উপকারী উপাদান, সে আর রোগ সৃষ্টি করবে না মানব দেহে প্রবেশ করার পর। তখন এই ধরনের জীবাণু যদি মানব দেহের মধ্যে কোনো না কোনোভাবে প্রবেশ করতে নেয়, তখন তো সে তাকে চিনে ফেলবে। ওই যে চেনা চেনা লাগে, এই যে যখন চিনে ফেলবে, তখন সে আর রোগ সৃষ্টি না করে তাদের বিরুদ্ধে কি করবে? লড়াই করবে। অনেকটা অ্যান্টিবডির মতো কাজ করবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে, আমাদের দেহকে সুরক্ষা প্রদান করবে। আর এই জিনিসটাকেই মূলত আমরা বলছি ভ্যাকসিন। আর এটাকে প্রবেশ করানোর যে প্রক্রিয়া, এই সিস্টেমেটিক যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলে থাকি ভ্যাকসিনেশন। এইভাবে আমরা ইমিউনাইজেশন সৃষ্টি করে থাকি। লুই পাস্তুর, হ্যাঁ 1929। আচ্ছা, তা এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, তাহলে যে বিষয়টা সম্পর্কে এখানে বলতে চাচ্ছি, যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে ভ্যাকসিন, এই ভ্যাকসিন হচ্ছে একটা জীবাণুর অপকারী উপাদান বাদ দিয়ে শুধু কি রাখতেছি? উপকারী উপাদান। এবং সেটা মানবদেহের মধ্যে প্রবেশ করানোর পর
ওই রকম কোনো জীবাণু যদি মানবদেহে প্রবেশ করে তাহলে রোগ সৃষ্টি না করে তারা কি করে, এই উপকারী উপাদান থাকার কারণে তারা তাদের বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে। এই জিনিসটাকে আমরা বলছি ভ্যাকসিন। আর এটা দেহের মধ্যে প্রবেশ করানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি কি ভ্যাকসিনেশন। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে ভ্যাকসিনের যে বিষয়টা, এই ভ্যাকসিন রোগ সৃষ্টির পরে আমরা দিচ্ছি, ঠিক কিনা? তবে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই ভ্যাকসিন সে কিন্তু ভাইরাসের উপরও কাজ করতে পারবে, সে কিন্তু ব্যাকটেরিয়ার উপরও কাজ করতে পারবে। কিন্তু অ্যান্টিবায়োটিক সাধারণত সে ব্যাকটেরিয়ার উপর কাজ করে থাকে, সাধারণত ব্যাকটেরিয়ার উপর কাজ করে থাকে। এবং অ্যান্টিবায়োটিক যেমন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হয়, ভ্যাকসিনের ব্যাপারেও আমরা কিন্তু কি করতে পারি, আমাদের তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। অ্যান্টিবায়োটিক যেমন অল্প সময়ের মধ্যে কাজ করে তারপর শেষ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু ভ্যাকসিন দীর্ঘ মেয়াদে বডিতে কাজ করতে পারে। তাহলে দেখুন, এই যে ছোট ছোট কিছু তথ্য, এই ছোট ছোট কিছু তথ্য দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের মধ্যে পার্থক্য করতে পারবো কিনা? তাহলে অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের মধ্যে পার্থক্যটা লিখিত অংশ, কিন্তু ওইখান থেকে তো কিছু তথ্য পেয়ে যাচ্ছে। আমার কথার কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার কিনা? তাহলে একটু জানাবেন যে আপনারা এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। মানে আমি জাস্ট কিছু ছোট ছোট শব্দ, কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করলাম, মানে হচ্ছে যে কিভাবে কানেক্ট করা যায়, কানেক্ট করে তারপর কিভাবে পড়া যায়। তবে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু অনেক টপিক, অনেকগুলো টপিক। আমরা এটার উপর 6টা ক্লাস রেখেছি, টোটাল 6টা ক্লাস, শুধু মেডিকেল সায়েন্সের উপর আমাদের যে কোর্স, সেই কোর্সে 6টা ক্লাস রেখেছি। তো আপনারা জানাবেন যে একটু বুঝেছেন কিনা, মানে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা, ঠিক আছে? মানে এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিছুটা বোধগম্য হয় কিনা প্লিজ একটু জানাবেন। যেহেতু আপনারা বুঝেছেন কিনা, আর মানে আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজভাবে। আচ্ছা, ক্লিয়ার না, কোন জিনিসটা একটু ক্লিয়ার না প্লিজ একটু জানাবেন। ক্লিয়ার হয়নি মানে ভ্যাকসিনটা কিভাবে কাজ করে, আরেকবার একটু কমেন্টস করে যদি বলতেন যে ক্লিয়ার না মানে কোন জিনিসটা, মানে কোন শব্দটা, তাহলে আমি ওটা একটু আবার মানে এই করতাম। সিরাজুল ইসলাম, জি, আপনি আরেকবার কমেন্টস করলে তাহলে আমি এই বিষয়টা একটু করতাম আর কি, যে কোনটা। সিরাজুল ইসলাম ভাই যদি থাকেন তাহলে একটু জানান আমাকে যে কোন জিনিসটা ক্লিয়ার হয়নি, কোন শব্দটা, তাহলে আমি একটু করতাম আর কি, আবার না হয় রিপিট করব একটু। বাকিদের কাছে কি ক্লিয়ার? সিরাজ ভাইয়ের কাছে একটা বিষয় ক্লিয়ার হয়নি, ওটা উনি বললে আমি ক্লিয়ার করে দিব আবার। বাকিদের কাছে ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন, এই পর্যন্ত যা দেখলাম আমরা একটু। বাকিদের ফিডব্যাকটা একটু জানান, আর হচ্ছে সিরাজ ভাই যদি জানায় তাহলে আমি আবার ক্লিয়ার করে দিব। বা কোনো জিনিস আপনাদের মধ্যে যে কারোরই কোনো জিনিস যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে একটু বলেন, আমি একটু কমেন্টসটা চেক করি আর কি। হ্যাঁ, স্টপ হয়ে গেছে দেখা যাচ্ছে। প্লিজ একটু জানাবেন আপনারা। ঠিক আছে, ওকে, যাই হোক, তো সিরাজ ভাই আবার বললে তারপরেই করব। এখন আমরা খুব সিম্পল একটা জিনিস, মানে হচ্ছে যেটা আমাদের শেষ যে জিনিসটা ছিল বলেছিলাম, সেটা হচ্ছে স্বাস্থ্য বিধি।
ভ্যাকসিন আমরা সাধারণত রোগ সৃষ্টির আগেই একটা ব্যবস্থা হিসেবে গ্রহণ করে থাকি ভ্যাকসিনটা, ঠিক আছে? আর রোগটা যখন হয় সেই মুহূর্তে নেওয়া যায় না, যখন আমাদের শরীর অস্বাভাবিক অবস্থায় থাকে তখন নেওয়াটা ঠিক না। যেমন কারণ কিছু ভ্যাকসিনের তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণত স্বাভাবিক অবস্থায় জ্বর এইসব কিছু থাকলে, সাধারণ জ্বর হলেও ওই সময়টাতে কিন্তু নিতে মানা করে। শরীরটা যখন স্বাভাবিক হয়ে যায় তখন আমরা ভ্যাকসিনটা নিয়ে থাকি। সাধারণত ভ্যাকসিন নেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে আগে নেওয়াই ভালো, রোগ সৃষ্টি হওয়ার আগে। বাট আমরা দেখেছি যে অনেকের কিন্তু রোগ সৃষ্টি হয়েছে, যেমন করোনা হয়েছে, তারপর সে যখন স্বাভাবিক অবস্থায় আসছে তারপর তার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে কি ভ্যাকসিন নিয়েছে সে, করোনার ভ্যাকসিন। তো সাধারণত আগে নিয়ে থাকি আমরা, ঠিক আছে? ওকে, স্বাস্থ্যবিধির শেষ যে বিষয়টা, এখানে কয়েকটা পয়েন্ট আসবে আমাদের, ঠিক আছে? কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আসলে জাস্ট আলোচনা করব। বিধি মানেই তো সোজা কথা, এক কথায় নিয়ম বা নীতি, শেষ জিনিস। হ্যাঁ, খুবই ছোট, আর এটা আমরা জানি। কিছু তথ্য আমাদের বই থেকে দেখতে হবে, ওইরকম কিছু তথ্য আমি তুলে দিচ্ছি। তাহলে দেহকে স্বাভাবিক রাখতে যে নিয়ম বা নীতি আমরা মেনে চলি, ঠিক আছে? দেহটাকে স্বাভাবিক রাখার জন্য যে নিয়ম বা নীতি আমরা মেনে চলি সেটাকে আমরা বলছি স্বাস্থ্যবিধি। যেমন খুব কমন স্বাস্থ্যবিধিগুলোর মধ্যে একটা যেমন আমরা বলতে পারি, সেটা হচ্ছে পানি পান। প্রতিদিন আমাদের কমপক্ষে কতটুকু পানি পান করা উচিত? এটা দুই জায়গায় দুই রকম। প্রতিদিন আমাদের কমপক্ষে 2 থেকে 3 লিটার বা 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত। নাম্বার 2, আমাদের ঘুমের বিষয়টা, ঠিক আছে? ঘুমের যে বিষয়টা, সেই জায়গায় আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ঘুম আপনার ব্রেনকে স্বাভাবিক সুন্দর রাখতে খুব সহযোগিতা করে থাকবে। ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু অনেক সময় স্মৃতিশক্তিও লোপ পেতে পারে। তো পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, তবে গড়ে আমাদের 7 ঘন্টা ঘুমানো উচিত। খুব সিলি জিনিসগুলো বলছি আর কি, ঠিক আছে? কারণ এই টপিকের শেষের, মানে আমাদের প্রথম ধাপের শেষটা আর কি, কিন্তু বেসিকের আরও আছে, বাট সাধারণ বেসিকগুলোর মধ্যে। তবে যদি বলি একজন গর্ভবতী মাকে কতটুকু ঘুমাতে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 10 ঘন্টা। এটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন, যেমন 8 ঘন্টা আর হচ্ছে 2 ঘন্টা। সাধারণত এই 8 ঘন্টা হচ্ছে তাকে রাতে, আর দিনের বেলা 2 ঘন্টা। একজন গর্ভবতী মায়ের বেলায় এই 10 ঘন্টা আমরা এইভাবে ভাগ করে নিতে পারি ঘুমের বেলায়। আচ্ছা, নাম্বার 3, শরীরচর্চা। শরীরচর্চার বিষয়টাতে যদি আসি, তাহলে এইখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে একদম সাধারণ, মানে হচ্ছে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে বিষয়টা এমন না। আমরা যে বলে থাকি সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে কমপক্ষে 5 দিন আমাদের দৈনিক, মানে হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কমপক্ষে, মানে এক টানা 30 মিনিট হাঁটা উচিত। মানে আমার মতো না কিন্তু, যে আমি সকালে 5-10 মিনিট হাঁটলাম, বিকেলে গিয়ে 10 মিনিট হাঁটলাম, এটাকে আমি আবার যোগ করে 30 মিনিট বানাই ফেললাম। বিষয়টা এমন না, যখনই হাঁটবো তখন এক টানা হাঁটবো। আর হাঁটার ক্ষেত্রে বিকেল বেলাটা খুব সুন্দর, ঠিক আছে? বিকেল বেলাটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সময়, যদি সম্ভব হয় বিকেলবেলা, না হয় সকালবেলা বা আপনার যে কোনো সময়। আচ্ছা, 4 নাম্বার, আমাদের যে দৈনিক যে খাদ্য চাহিদা, সুষম খাবারের ক্ষেত্রে যে ক্যালোরি চাহিদা, দৈনিক খাদ্য শক্তির যে চাহিদা, সেটা আমরা বলতে পারি যে 2250 থেকে 2300 কিলো ক্যালোরি। কিন্তু একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই খাদ্য শক্তির চাহিদা কিন্তু 2500 কিলো ক্যালোরি, কারণ তাকে একটু বাড়তি খাবার দিতে হয় এই সময়। 2500 কিলো ক্যালোরি।
আচ্ছা, তাহলে পানি পান, ঘুম, শরীর চর্চা, দৈনিক খাদ্য শক্তির চাহিদা। আচ্ছা, একজন কি বললেন, পরেও 4 ঘন্টা করে ঘুমিয়ে মানুষ কিভাবে বিসিএস হয় আসলে? তাহলে দেখুন, আমরা যখন একটা অনিয়ম করব, সেই অনিয়মের যে প্রভাব, সেই প্রভাবটা সাথে সাথে সৃষ্টি হবে বিষয়টা এমন নয়। কিছু জিনিসের প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী। যেমন নিউটন, তার জীবনে অনেক রাত জেগেছেন, অনেক রাত জেগে সে কাজ করেছেন। একটা সময় পরে গিয়ে কী হয়েছে, আপনারা যদি দেখেন নিউটনের জীবনীটা, সে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর ঘুমাইতে পারতো না। অনেক নিরিবিলি পরিবেশে গিয়েও সে চেষ্টা করেছে, খুব ভালো ভালো জায়গায়, মানে একদম মনোরম পরিবেশে গিয়েও সে চেষ্টা করেছে ঘুমানোর, কিন্তু তার ঘুম আর ঠিক মতো হতো না। এগুলোর প্রভাবগুলো আমরা পরে গিয়ে করব। আর সাময়িক সময়ের জন্য ঘুমটাকে কনজিউম করে পড়াটা, ঠিক আছে, পড়ে সফলতা পাওয়াটা, সেটা তো অস্বাভাবিক কিছু না, পাওয়া যেতেই পারে, কিন্তু পরবর্তীতে গিয়ে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। আচ্ছা, তো এখন যে বিষয়টা, এই যে এরকম ছোট ছোট কিছু তথ্য আপনারা কি করবেন, পেয়ে যাবেন। দিনে রাতে খাবার আগে পরে হাত ধুতে হবে, ব্রাশ করতে হবে, এগুলো তো আমার বলার বিষয় না, বাট এখান থেকে এই বিষয়টা একটু আমাদের দরকার। কমপক্ষে কতটুকু পানি পান করা উচিত, দৈনিক খাদ্য শক্তির যে চাহিদাটা, দৈনিক খাদ্য শক্তির চাহিদাটা, এই বিষয়গুলো। তো আমরা চেষ্টা করলাম খুব ছোট ছোট কিছু জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে। আর আমাদের আজকে যে বরাদ্দ যে ছোট ছোট কিছু জিনিস, আমরা সেটা আলোচনা করলাম। আমি আপনাদেরকে দেখালাম যে কোন টপিকগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এই প্রথম দিকে একদম সিলেবাস আলোচনার একদম প্রথম দিকে বললাম, ওই জিনিসগুলো আউটলাইন হিসেবে কিন্তু দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে। আপনারা ওইটা নিয়ে নিজেরা টপিকটা ধরে ধরে পড়বেন। পড়লে কি হবে, তাহলে সিরিয়াল মেনটেন করে পড়তে পারলে আপনাদের জন্য সুবিধা হবে। তো রাত মোটামুটি হয়ে গেছে, 10:52 বাজে। আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন যে কিছু কিছু জিনিস শিখতে পারলেন কিনা। যদি এগুলো খুব কমন আপনাদের কাছে, এমনি তারা অলি লেভেলে চলে গেছে, তারা আসলে জিন, কিছু জিন তো থাকেই খুব অলি লেভেলে চলে গেছে। আল্লাহ রে আল্লাহ, কি কমেন্টস। হ্যাঁ, তো আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন যে কিছু জিনিস শিখতে পারলেন কিনা, ঠিক আছে। যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, অলরেডি প্রায় 11টা বাজতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট যেগুলো পড়লাম, আর কিছু জিনিস খুব সিলি ছিল যেগুলো আমরা এমনিই পড়তে পারতাম। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর জানাবেন যে আপনারা মোটামুটি কিছু শিখতে পারলেন কিনা, হ্যাঁ, কিছু শিখতে পেরেছেন কিনা সেটা জানাবেন। আর যারা জানেন তারা তো জানেনই, ঠিক আছে, নতুন করে শেখানোর কিছু নেই, শেয়ার করার কিছু নেই। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল, শুভ কামনা রইল। আর পড়ার স্পিডটা একটু বাড়াই দেন আপনারা, কারণ পরীক্ষা মানে সার্কুলার হওয়ার পরই যে খুব কাছাকাছি সময় হয়ে যেতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা আছে। তাই ওরকম জিনিসগুলো হিসেব নিকেশ করে তারপর পড়ুন। আর সামনে কিছু ভালো সার্কুলার আসতেছে, ভালো সার্কুলার আসবে, তো আপনারা ওইগুলোর জন্য একটু ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করুন। যারা পুরনো পাবলিক এই লেভেলের, তারা তো জানেনই কী করতে হবে না করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।